আম্মু, খোদার দোহাই লাগে, আমি বিয়ে করুম না। বাবা দেখ, এটা তোর আব্বুর ডিসিশন, এখানে আমি কিছু করতে পারবো না। আম্মু, আমি এখনো অনেক ছোট। আমি যাচ্ছি। আম্মু, আমারে এত ছোটবেলায় বিয়ে করাই দিলে আমি মইরা যাবো। এমন সময় কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিল। হই, কোন শালারে আমাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিছে? আগে চোখটা খোল। হ্যাঁ, আমি বিছানায়? তার মানে কি আমি এতক্ষণ স্বপ্ন দেখতেছিলাম? যাক বাবা, বেঁচে গেছি। অন্তত পক্ষে বিয়েটা তো আর করা লাগবে না। বিছানা থেকে উঠে যাব। কি ব্যাপার, আমার কাপড় চোপড় ভেজা কেন? ওই রিয়ানি, তুই আজকেও আমাকে পানি মেরেছিস? তো কি আদর করবো নাকি? সেই কখন থেকে ডাকতেছি, বারবার ঘুমের ঘরে বলতেছিস আমি বিয়ে করবো না, আমি বিয়ে করবো না। তাই বলে পানি মারবি? পানি মারছি, বেশ করছি। তারপর বালতিতে বাকি যতটুকু পানি অবশিষ্ট ছিল সেটাও মেরে দিয়ে কিচ্চাদর। উফ, এ মেয়ে জ্বালায় আর পারি না। বিছানা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। হ্যালো জনগণ, আসেন পরিচিত হয়ে নেই। আমি সাইদ, ডাকনাম সাদ। আর এতক্ষণ যার সাথে ঝগড়া করছিলাম ও হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন। আর আমরা দুজনেই ইন্টারমিডিয়ামের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। যদিও রিয়া আমার 1 বছরের সিনিয়র, কিন্তু আমাদের এলাকায় সবাই আমাদেরকে যমজ ভাই বোন বলেই সম্বোধন করে। আর এতক্ষণ যে আমাদের সাথে ঝগড়াটা উপভোগ করলেন, এটা আমাদের রোজকার ঘটনা মাত্র। আসলে ওই পেতনিটা আমাকে রোজ সকালে পানি মারবেই। আমি রিয়াকে পেতনি বললাম বলে আপনারা আবার ওরে পেতনি ভাবেন না। সত্যি বলতে রিয়া কিন্তু অনেক সুন্দরী। তার রূপের প্রশংসা করা শুরু করলে গল্প আর শেষ হবে না। তাই আর বাংলা সিনেমার মতো গল্পের নায়িকাটা তো প্রশংসা করলাম না। যাক বাবা, আপনার সাথে কথা বলতে বলতে ফ্রেশ হয়ে গেলাম। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। কি রে পুটলা, তোর হইছে? রেডি হয়ে রিয়ার কাছে গিয়েই মাথায় একটা গোতা মেরে দিলাম। হই, তোরে কতবার বলছি তুই আমারে পুটলা বলবি না? তুই বললেও আমি তোকে পুটলা বলেই ডাকবো। আহ, নিজে তো দেখতে একেবারে কার্টুনের মতো। কি, তুই আমারে কার্টুন করলি? আমি এক্ষুনি ছোট আম্মুরে, মানে আমার আম্মুর কাছে বিচার দিব। তা জানা মানা করেছে কে? কথাটা বলার সাথে সাথে রিয়া বিদ্যুতের গতিতে আমর কাছে যেতে লাগলো। এ রে, কাম সেরেছে। এখন আমর কাছে বিচার দিলে তো আমার পকেট খরচের টাকা দেওয়া বন্ধ করে দেবে। আমি ফুট কইরা মনটারে একেবারে নরম কইরা রিয়ানিকে কইলাম, রিয়া। শোন, আজকে আর তোর এই সব মিষ্টি কথায় আমি গলে যাচ্ছি না। তুই সব সময় আমার সাথে এরকম করিস, পরে ছোট আম্মুর কাছে বিচার দেওয়ার কথা বললেই তুই আবার ঢং শুরু করিস। আজকে আমি ছোট আম্মুর কাছে বিচার দিবই দিব। শোন না, কলেজে দেরি হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি চল। না, প্রয়োজনে আজকে কলেজে যাব না, তারপরেও তোকে আজকে শিক্ষা দিয়েই ছাড়বো। তারপর বহু ঠেলাঠেলির পর রিয়ানি আম্মুর কাছে বিচার দেওয়ার চেষ্টা স্থগিত করলো। দুঃখের কথা কি আর কোমরে ভাই, আসলে সত্যি কথা বলতে এ বাড়িতে আমার কোনো কথারই দাম নাই। আমি কিছু করলেই আমার হাত খরচের টাকা দেওয়া বন্ধ। আর রিয়ানি যা কিছুই করুক না কেন, তার কোনো বিচার নেই। যাজ্ঞা সেসব কথা। তারপর রিয়াকে নিয়ে কলেজে পৌঁছালাম। লাঞ্চের সময় রিয়া ওর বান্ধবীদের সাথে চলে গেল, আর আমিও হারামিগুলোর সাথে আড্ডা দেওয়ার জন্য কলেজ ক্যাম্পাসে চলে গেলাম। কিরে, তোকে আজকে এমন শুকনো শুকনো লাগছে কেন? আর বলিস না রে ভাই, এই রিয়ানের জ্বালায় তোর এই ভদ্র আর ইনোসেন্ট বন্ধুটা একেবারে শেষ। কথাটা বলার সাথে সাথেই সব হারামিগুলা হাসতে হাসতে একেবারে মঙ্গল গ্রহে যাওয়ার অবস্থা। এক বালতি রাগ মাথা লয়ে বললাম, হই, তোরা আমার এই দুর্দশা দেখে মজা নিচ্ছিস? আরে আরে দাঁড়া দাঁড়া, একটু এসে নেই। তুই তুই ভদ্র আর ইনোসেন্ট। শালা হারামি, রিয়া তো তোকে সহ্য করে। আমি ওর জায়গায় থাকলে না তোকে প্রতিদিন নিয়ম করে কেলাতাম। ভাব লয়, দেখিস তো জামাইয়া তোরে রোজ কেলাইবে। এই শোন, আমার জামাই আমারে কেলাইবে না, শুধু ভালোবাসবে। আর তোর কপালে তো বিয়েই নাই। ওই, বেশি পাকনামি করলে তোর ছোট বোনটা রিয়া ভাইগা যাবো। এ, আমার বোনেরে তোর কাছে বিয়া দিব না। এই, তোরা থামবি? আরে বেটা, থামলি কেন? ফ্রিতে তো তামিল মুভির কাহিনী উপভোগ করতেছিলাম, ভালোই তো লাগতেছিল। শালা হারামি, দাঁড়া, তোকে তামিল মুভির কাহিনী উপভোগ করাইতেছি। কথাটা বলেই ঠিসুম ঢিসুম অয় ঢিসুম। আচ্ছা ভাই, অনেক কাহিনী হয়েছে, চল এবার কিছু খেয়ে আসি, খুব ক্ষুধা লাগছে। তারপর আমরা সবাই উঠে লাঞ্চ করতে যাব। এমন সময় পেছন থেকে কে একজন আমার শার্টের কলা ধরে টান মারলো।
হই কোন শালা রে? পেছনে তাকা দিয়ে দেখি রিয়া তুই। চল ফুচকা খাবো। না আমি যাবো না, তুই ছাল বেশি খাস। চল বলতেছি। তারপরে আমার টাইনা টইনা ফুসকলের কাছে নিয়ে গেল। মামা ঝাল দিয়ে 2 প্লেট ফুচকা দেন। ফট করে ফুসকলাকে চোখে একটা ইশারা মারলাম আর কইলাম আমার প্লেটে যেন ঝাল না দেয়, আর রিয়ানের প্লেটে ইচ্ছা মতো ঝাল দেয়। ব্যাস কাম হয়ে গেল, বাকিটা ইতিহাস। তারপর কলেজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে বিকেলের দিকে আড্ডাখানায় চলে গেলাম। কিরে চা খাবি? এই যে পাঠক সাহেবেরা, আমরা এখন চা খাচ্ছি, আপনারা কি খাবেন? ঢেলে দেই একটু। তারপর চা শেষ করে বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। রাতে খাবার শেষ করে আমার রুমে এসে স্টাডি করতেছি। এমন সময় টুনটুনা টুনটুন, এই রে রিয়ানির কল মারছে। কি রে এত রাতে কল দিচ্ছিস কেন? তুই একটু বাইরে আয়। এই তোর মাথা খারাপ হয়েছে? এখন রাত 12টা বাজে, আমি আসতে পারবো না। প্লিজ তাড়াতাড়ি আয়, খুব আর্জেন্ট। আচ্ছা আসতেছি। রিয়ার কাছে গিয়ে বল কি জন্য ডেকেছিস? আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল। চল। আরে কই যাব? সাদিকদের বাড়ির আম গাছটা দেখেছিস? এতগুলো আম ধরেছে, চল চুরি করবো। কি এত রাতে আম চুরি করবি? হায় আল্লাহ, আমারে উঠাই নিয়ে যাও। আরে বেটা, এটাই তো চুরি করার পারফেক্ট টাইম। চল। পরিবেশটা কত সুন্দর না? কেন হইচই আছে? এই তাহারির ডায়লগ রাখ, সাইদকার মা টের পাইলে না চিল্লাইয়া মার্কেট পাওয়া লাইব। আরে বেটা, টের পাবে না। তুই নিচে চুপ মেরে দাঁড়িয়ে থাক, আমি বেগ দিয়ে গাছে উঠতেছি। সাবধানে। 10 মিনিট পর। রিয়া তাড়াতাড়ি গাছ থেকে নাম, সাইদকার হামুর টের পেয়ে গেছে। মুহূর্তের মধ্যে রিয়া গাছ থেকে নেমে আমার হাত ধরে সেই লেভেলের দৌড়। তারপর আমার রুমের পেছন দিক দিয়ে আমি আমার রুমে প্রবেশ করে রিয়ানিকে এক হ্যাঁচকা টান দিয়ে ওই জানালা দিয়ে আমার রুমে প্রবেশ করালাম। কিন্তু দুর্ভাগ্যবশত রিয়া তার শরীরের ব্যালেন্স ঠিক রাখতে না পেরে আমাকে নিয়ে বিছানায় একেবারে আমার উপরে পড়ে গেল। তারপর তামিল সিনেমার নায়ক নায়িকাদের মতো দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রিয়া আস্তে আস্তে আমার মুখের একেবারে কাছে চলে আসে, এতটাই কাছে যে আমি ওর প্রতিটা নিঃশ্বাস অবধি অনুভব করতে পারছি। তারপর রিয়া তার নিজের ঠোঁটঝোড়া আমার ঠোঁটে ছোঁয়া পেতে যাবে, এমন সময় আমি রিয়াকে এক ধাক্কা দিয়ে আমার ওপর থেকে সরিয়ে বললাম, রিয়া কি করছিস কি? মুহূর্তের মধ্যেই পরিবেশটা অন্যরকম রূপ ধারণ করলো। রিয়া খাটের এক পাশে চুপচাপ হয়ে বসে আছে আর আমি এক পাশে। দুজনের মধ্যেই কঠোর এক নীরবতা বিরাজ করছে। কিছুক্ষণ পর রিয়া নীরবতা ভেঙে বলল, আমি যাচ্ছি। বলে আমার কথার কোনো উত্তরে অপেক্ষা না করেই রুমের দরজা খুলে রিয়া তার নিজের রুমে পদার্পণ করলো। আমি বিছানায় শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম রিয়া আমার সাথে এমনটা কেন করতে চাইলো? আমি তো কোনোদিনই ওকে এমন চোখে দেখি নাই। তাহলে রিয়া কি আমাকে ভালোবাসে? না না না, তা কী করে সম্ভব? এসব ভাবতে ভাবতে যে কখন ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে রিয়াটাকে ঘুম ভাঙল। আজব, তুই আজকেও আমাকে পানি মেরেছিস? দেখছেন কি কারবারটা? রাতে যে এত বড় একটা কাহিনী ঘটে গেছে তার কোনো প্রভাবই তার মধ্যে উল্লেখ নাই। তো কি করবো? তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে রেডি হ, কলেজে দেরি হয়ে যাচ্ছে। কথাটা বলেই ঢ্যাং ঢ্যাং করে আমার রুম ত্যাগ করলো। তারপর ফ্রেশ হয়ে প্রতিদিনের মতোই কলেজে চলে গেলাম। লাঞ্চের সময় হারামিগুলোর সাথে বসে আড্ডা দিচ্ছি। কি রে সাদ, তুই আজকে এত চুপচাপ কেন? না এমনি, এমন সময় রিয়া এসে। কি রে, তোদের সবার কি খবর? ভালো। তোর? ফাটাফাটি। বাপ্পা, আজকে এত খুশি কেন? উমা, তোরা কিছু জানিস না? সবাই এক বস্তা আগ্রহ লইয়া রিয়াকে জিজ্ঞেস করলাম, কই না তো কি? আরে আগামী সপ্তাহে আমাদের কলেজ থেকে পিকনিক যাচ্ছে। সবাই বন্দা খুশি লইয়া কি? 7 কলেজ ছুটি দিয়ে দিয়েছে, চল বাসায় যাব। তারপর হারামিগুলার কাছ থেকে বিদায় নিয়ে রিয়াকে নিয়ে বাসায় ফিরলাম। রাতে আমার রুমে বসে স্টাডি করছে। এমন সময় রিয়া আমার রুমে প্রবেশ করলো। কী রে তুই এত রাতে আমার রুমে? আমার বিছানায় বসে আমার দিকে খাতা এগিয়ে দিয়ে একেবারে গোলুমুলো হয়ে বলল, এই অঙ্কটা বুঝাই দে না। কী রে আমি স্বপ্ন দেখতেছি না তো? হাতে একটা চিমটি কেটে। না না না, আমি তো ঠিকই দেখছি। গলা ফাটাইয়া, আম্মু গো, আমার রুমে ভূত ঢুকেছে। সাথে সাথেই রিয়া আমার মুখ চেপে ধরে। এই শালা, আমি ভূত না, আমি রিয়া। পরক্ষণে আম্মু এসে বলে, কি রে, ভূত কই? এটা তো আমাদের রিয়া। রিয়া মা, তুই কি ওকে ভয় দেখাইছিস? না ছোট আম্মু, আমি একটা অঙ্ক বুঝতেছি না,
তাই আপনার ছেলের কাছে আসছিলাম অঙ্কটা বোঝার জন্য, কিন্তু আপনার ছেলে কথাটা বলে ছোট বাচ্চাদের মতো দোহাত দিয়ে চোখ কচলাতে কচলাতে ওলে বাবুলে, কাঁদে না কাঁদে না। এই হারামজাদা, রিয়াকে অঙ্কটা বুঝাই দে। না আম্মু, এটা রিয়া না, ভূত। দেব একটা কানের করাই, ওটা রিয়াই, ভূত হলে ওকে ছোঁয়া যেত না। কথাটা বলেই আম্মু আমার রুম ত্যাগ করলো। কি ব্যাপার, ছোট আম্মু কি বললো সেটা কানে যায় নাই? তাড়াতাড়ি আমার অঙ্কটা বুঝিয়ে দে। অঙ্ক বুঝাই দিব, সমস্যা নাই, কিন্তু একটা বিষয় কিছুতে আমার মাথায় ঢুকছে না। তোকে বড় আম্মু এত বকাঝকা করেও একটাবার পড়ার টেবিলে বসাতে পারে না, আর সেই তুই কিনা নিজের ইচ্ছাতে আমার কাছে আসছিস অঙ্ক বুঝতে। আসছি, আর এখন থেকে রোজই আসবো। আফা গো, হান্নের দোহাই লাগে, হান্নে আরে আর জ্বালায়েন না। ওয়া ওয়া এই নাকামো ছাড়বি নাকি ছোট আম্মুকে ডাকবো? না না, তুই যখন মনে চায় তখনই আসবি। গুড বাই। তারপর রিয়াকে অঙ্ক বোঝাতে রাখলাম, কিন্তু রিয়া খাতায় মনোযোগ না দিয়ে একদৃষ্টিতে শুধু আমার দিকেই তাকিয়ে আছে। হয়, তুই অঙ্ক রেখে আমার দিকে এমনভাবে তাকিয়ে আছিস কেন? আমার ঠেকা পড়ছে? হয়, একদম চালাকি করবি না। আমি কোনো চালাকি করতেছি না, চুপচাপ অঙ্কটা বুঝিয়ে দে। অঙ্ক বোঝানো শেষ, যা আমার রুম থেকে ভাগ। কেন রে, তোর রুম থেকে ভাগবো কেন? আমার একেবারে কাছে এসে ফিস করে পড়ল। কিরে, গার্লফ্রেন্ড আছে নাকি, কথা বলবি? দেবো একটা কানের নিচে, যা ভাগ, আমি এখন ঘুমাবো। যাচ্ছি যাচ্ছি, এত চ্যাট দেখাতে হবে না। উফ, এই মেয়ে জ্বালায় আর পারছি না। যেভাবেই হোক এর একটা বিহিত করতেই হবে। যাই, ঘুমে পড়ি। গুড নাইট। পরের দিন বিকেলের দিকে হারামিগুলোর সাথে আড্ডা দিচ্ছি। কী রে বেটা, তা পিকনিকে গিয়ে তো আমরা যে যার জেপ নিয়ে ঘুরতে বেরোবো, কিন্তু তুই কি করবি? তোকে এত করে বললাম একটা প্রেম টেম কর, কিন্তু তোর তো নাকি এসবে কোনো ইন্টারেস্ট নেই। আরে বেটা, সমস্যা কি? আমাদের রিয়া আপু আছে না, আর তাছাড়া রিয়া আর সাদের সাথে তো সামথিং কিছু চলছে, আর সেজন্যই তো আমাদের হিরোর জন্য কোনো মেয়ের প্রতি কোনো ইন্টারেস্টই নাই। ওই সোহাইগা, মায়ের খাওয়ার শখ হয়েছে, রিয়া আমার বোন হয়। আরে বেটা, রিয়া তো দেখতে হেব্বি। সোহাইগা, মেজাজটা খারাপ করবি না বলে দিলাম। সবসময় শুধু ঝগড়া আর মারামারি এসবই চলছে। আচ্ছা বাদ দে, আর সোয়াইগা শালা মিনারের জামাই, তুই কথা একটু কম বলবি। তারপর হারামিগুলোর সাথে আড্ডা দিয়ে রাতে বাসায় ফিরলাম। ফ্রেশ হয়ে আমার রুমে এসে বিছানায় শুয়ে ফেসবুকিং করছিলাম। এমন সময় রিয়া আমার রুমে এসে আমার সাথে বিছানায় শুয়ে বলতে লাগলো, দেখি কি করছিস। তারপর রিয়া আমার এতটাই কাছে চলে আসলো যে ওর শরীর আমার শরীর বারবার স্পর্শ করছে। আমি মুহূর্তের মধ্যে উঠে গিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই এসব কী করিস? ওমা, আমি আবার কি করলাম? দেখ রিয়া, তুই এখন আর সেই ছোট নেই। এই যে তুই সারাক্ষণ আমার হাত ধরে টানাটানি করিস, আমি বিছানায় শুয়ে থাকলে তুই আমার সাথে এসে শুয়ে পড়িস। এসব মানুষ দেখলে খারাপ কিছু ভাববে, সমাজ এটা ভালো চোখে দেখে না। আর রাখ তোর সমাজ, আমার যা ভালো লাগে আমি তাই করি। কে কি বললো না বললো এসব দেখার সময় আমার নেই। দেখ রিয়া, তুই বড় হয়েছিস, কয়েকদিন পর তোর বিয়ে হবে, কিন্তু তখন যদি বরপক্ষে এসে তোর এসব ছেলে মানুষগুলো জানতে পারে, তখন তো তোর বিয়ে হবে না। ছেলে মানুষই মানে? এই, আমি অন্য কোনো ছেলের সাথে কখনো এইসব রং ঢং করেছি? যা কিছু করি সব তো তোর সাথেই, আর তুই তো আমার ভাই বন্ধু সব কিছু, আর আমি তোর সাথে এইসব করবই। আর তা জেনে যদি কোনো শালার আমাকে বিয়ে করতে রাজি না হয়, তাহলে আমি বিয়ে করবো না, না তো ফোট। ছি 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 ছি, নিজের হবু বরকে কেউ শালা বলে? এই প্রথম শুনলাম। শোন শালা, রোজ রোজ কেলাবো, তোর কোনো সমস্যা? না রে ভাও, আমার আবার কিসের সমস্যা? কিন্তু তোর বরটার জন্য খুব কষ্ট হচ্ছে রে। পুরে রিয়ানির বর ভাই, তো যা ইচ্ছা আকাঙ্ক্ষা আছে সব রিয়ার আগেই পূরণ করে নে। রিয়ার পর তোর জীবনে সুখ বলে আর কিছুই থাকবো না রে ভাই। হি মাইয়া, তোর জীবন পুরা তেজপাতা করে দিব। এই, ফাজলামি রাখবি? চল, আমও খাবার নিয়ে বসে আছে। চল। তারপর খাবার টেবিলে আমরা সবাই একসাথে বসে খাবার খাচ্ছি। আমি খেয়াল করলাম রিয়া কিছুক্ষণ পরপরই কেমনভাবে যেন আমার দিকে তাকাচ্ছে। আমিও ফট কইরা জিব্বা বাহির করে একটা ফেংচি কেটে দিলাম। মুহূর্তের মধ্যেই ওই ডানিটা আমার ওর পায়ের নখ দিয়ে আমার পায়ে সজোরে আঘাত করলো। আমি গলা ফাটাইয়া চিৎকার করে উঠলাম। কি ব্যাপার, কি হয়েছে? নিজেকে একটু সামনে নিয়ে, কই কিছু না তো।
খেয়াল করলাম সবাই আমার দিকে কেমনভাবে যেন তাকিয়ে আছে, আর রিয়ানি হারামজাদি মুশকি মুশকি হাসতেছে। কেমনটা লাগে? কি ব্যাপার, আপনারা খাচ্ছেন না কেন? তারপর সবাই এক বালতি রহস্য মাথায় লইয়া আবারও খাওয়া শুরু করলো। সবাই যখন খাওয়া দাওয়াতে ব্যস্ত, আমিও সুযোগ বোঝা রিয়ানিকে পাকনামির ফলটা দিয়া দিলাম। সাথে সাথে রিয়া গলা ফাটাইয়া হোমাগো বলে চিৎকার দিল। সবাই আবারও খাওয়া দাওয়া রেখে হাঁ করে আছে। কি হচ্ছে এসব? কখনো এই চিৎকার মারছো তো কখনো এই চিৎকার মারছে। আরে বেটা তুই খা, আসবো কিছু না। খেয়াল করলাম রিয়ার আব্বু কখনো আমার দিকে আবার কখনো রিয়ার দিকে তাকিয়েই মুচকি মুচকি হাসছে। এই রে, কাম সেরেছে। বড় কাকা মনে হয় কাহিনীটা বুঝে লাগছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি আমার রুমে গিয়ে কিছুক্ষণ স্টাডি করে তারপর ঘুমিয়ে পড়লাম। দেখতে দেখতেই আমাদের কলেজ থেকে পিকনিকে যাওয়ার দিনটা চলে এলো। ভোরে কাপড় চোপড় গুছিয়ে রেডি হয়ে রিয়াকে ডাক দিলাম। রিয়া, তোর হয়েছে? একটু দাঁড়া, আসতেছি। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি। রিয়া আমার কাছে এসে চল। আমি রিয়ার দিকে তাকাতেই পুরো হা হয়ে গেছি। রিয়া আজকে শাড়ি পরেছে, তা আবার ব্ল্যাক, আমার পছন্দের কালারে। আমি তো রিয়ার দিকে তাকিয়ে আছি আর বস্তা বস্তা ক্লাস খাইতেছিলাম। রিয়ার ঝাঁকুনিতে বাস্তবতায় ফিরলাম। কি রে, এমনভাবে তাকিয়েছিলি কেন? হে রে, কাম সেরেছে। একটু লজ্জা লজ্জা ভাব নিয়ে। না মানে, আচ্ছা আমাদের দেরি হয়ে যাচ্ছে, চল। চল। তারপর সোজা কলেজে। কলেজ থেকে চট্টগ্রাম। হ্যাঁ, চট্টগ্রামের বাসিন্দারা আপনাদের এলাকায় আয়সা পড়ছি, কমেন্টে দাওয়াতটা দিয়ে দিন। বাস থেকে নেমে কিছু বিখ্যাত স্থান পরিদর্শন করে শেষ বিকেলের দিকে একটা নদীর ধারে একা একা বসে আছি আর মনে দুঃখে গান গাইতেছি। বন্ধু যখন বলয়া টাঙ্কি মারে বইয়া বইয়া, দুঃখে ঠেলায় কান্দালাই ফাইটটা যায়, বুকটা ফাইটটা যায়। আরে আপনারা কি ভাবছেন পিকনিকে গেলাম, কই ফ্রেন্ডদের সাথে মজা মাস্তি করব, আর তা না করে আমি একা একা নদীর ধারে বসে প্রেমনা কইরা বিরহের গান গাইতেছি। ভাইরে, দুঃখের কথা আর কি কমো। আসলে আমার যাদের সাথে মজা মাস্তি করার কথা ছিল, ওই হারামিগুলো সব কয়টা তাদের গফ নিয়া আমার কান ধনাইতেছে, আর কইতে পারম না। আর আমি হতভাগা সিঙ্গেল, তাই একা একাই সময় পার করতেছি আর কবিতা আবৃত্তি করতেছি। সকালে উঠিয়ে আমি জোরে জোরে চিল্লাই। 18 বছর বয়সেও আবার ছিপ নাই কিল্লাই, খিল্লাই খিল্লাই খিল্লাই। পরক্ষণেই কয়েকটি মেয়ের খিলখিল হাসি শব্দে পেছনে ফিরে তাকালাম। হয়ে আল্লাহ রে, আমি সব কি দেখতেছি? মায়া গো মায়া, কি আর কমো। ভাঙ্গাচোরা গাড়িও আজকে আটামোদা মাইক্ষা মৈক্ষা একেবারে BMW হয়ে গেছে, আর আমি এইগুলারে দেখা বস্তা বস্তা কাশ খাইতেছি। এই, তুই এখানে একা একা কি করছিস? ভাইরে, হারামিগুলা আমারে একা রাইখা তারা তাদের গপের সাথে কোলাকুলি করতেছে। আহারে বেচারা। এই, তোর লজ্জা করে না? তোর বন্ধুরা সবাই গফ জোগাড় করে ফেলেছে আর তুই এখনো সিঙ্গেলই মরছিস। রিয়ার হাত টিপতে টিপতে, আহারে তোর তো অনেক সুন্দরী সুন্দরী বান্ধবী আছে, তুই তাদের মধ্যে থেকে শুধু আজকের জন্য আমাকে একটা গপ জোগাড় করে দে না। মুহূর্তের মধ্যেই ময়দা সুন্দরীগুলার হাসির খিলখিল শব্দে আমার কানটা ফাইটা যাওয়ার অবস্থা, আর রিয়া তো রেগে মেগে একেবারে শেষ। আহারে আমার বাবুটা বুঝি এত অসহায়। আচ্ছা ঠিক আছে, আজকে আমরা এখানে যতজন আছি সবাই তোমার গফ। এবার হ্যাপি? ওরে, এত খুশি লাগে ক্যারে? ক্যারে এত খুশি লাগে? ওয়াও তিথি, তোরা পারলে এই হাদারামের গফ সেজে থাক, আমার পক্ষে সম্ভব না। ওকে মাই ডিয়ার আপি, আপনি এখানে একা একা বসে বাদাম খান, আর আমি আমার গবদের নিয়ে ঘুরে আসি। যা না যা। কথাটা বলে এক বস্তা রাখ লইয়া রিয়া ওই স্থান ত্যাগ করলো। তারপর আমিও বস্তার বস্তা খুশি মনে লইয়া একেবারে বাহুবলী সিনেমার নায়কের সৈন্যদের মতো এক গালটি গপ লইয়া সেই লেভেলের হাঁটা দিলাম। হারামিগুলার সামনে গিয়ে গপগুলার সাথে আলগা পিরিত দেখাইতে লাগলাম, আর হারামিগুলাও হা করে আমার দিকে তাকিয়ে থাকলো। তারপর হারামিগুলারে একটা ধর্ষণ দিয়া আমরা একটা নিরাপদ জায়গায় বসে আড্ডা দিতে লাগলাম। পরক্ষণে কোথা থেকে যেন হুট করে সব হারামিগুলা আমার সামনে এসে হাজির। আমিও এক মন্দা ভাব লয়ে কইলাম, কি চাই? দোস্ত, একটু ইম্পর্টেন্ট কথা ছিল। আরে বেটা, দেখছিস না হিরো এখন ব্যস্ত আছে, যা পরে আছিস। বাইরে খুব জরুরি, তাড়াতাড়ি চল, নয়তো। আবে ওই, নয়তো কি?
মুহূর্তের মধ্যে সবগুলা হারামি আমারে আলগে তুলে নিয়ে যাইতেছে। তা ছুটতে ছুটতে বললাম, ওই আমারে স্যার বলতেছি। তারপর হারামিগুলা আমারে আর অস্থায়ী গবদের কাছ থেকে নিরাপদ দূরত্বে নিয়ে সবগুলা হারামিগুলা আমার হাত পা টিপতে লাগলো। দোস্ত, আমি তো আমার গপের সাথে থাকাকালীন অন্য কোনো মেয়ের দিকে তাকাতেই পারি না, আর তুই এতগুলো গপ নিয়ে একসাথে ঘুরছিস। ভাইরে, কি এমন করেছিস আমাকে বল না প্লিজ। আচ্ছা, এই কাহিনী হয় সারাটা তোদের গপ রাইখা আবার গপ খোঁজস? বাইরে একটা জিনিস আর কত ভালো লাগে। ওকে, সব কিছুই বলবো, কিন্তু আমার যে এখন খুব ক্ষুধা লাগছে। ভাই তুই যা খাইতে চাস সব খাবে, চল হোটেলে চল। এই যে ভাই, আপনারা আবার আসল কাহিনীটা খুঁয়া দেন না, তাইলে ভাই আমি শেষ। তারপর হোটেলে গিয়ে পেট ভরা খায় টেয়া বাইরে আসতেই, ভাই এবার বল না, এত মায়া একসাথে কেমনে পটাইলি? হই ওইগুলো আমার অস্থায়ী গপ। কথাটা কইয়া দিছি কেট চাদর। অস্থায়ী গপ মানে? আমি তো কিছু বুঝলাম না। দৌড়ানোর অবস্থাতেই বুঝলে বোঝ পাতা, না বুঝলে তেজ পাতা। তারপর পিকনিক শেষ করে নারীর টানে বাড়ি ফিরলাম। থুকো, আমি তো বিয়াই করি নাই। আব্বা আমার টানে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। বাসায় ফিরে ফ্রেশ হয়ে দিলাম একখান ঘুম। পরের দিন কলেজে যেতেই, ওই দেখ, রিয়ার হবু বর আসছে। হই রিয়ার হবুবার কে? আরে বেটা, রিয়া আপু আমাদেরকে তোদের লটর পটরের কথা সব বলে দিচ্ছে। হই রুবেল্লা, একদম বাজে কথা বলবি না, বলে দিলাম। হুম, তলে তলে টেম্পু চালাও আর আমরা বললেই হরতাল। ওকে ফাইন, আমি রিয়াকে জিজ্ঞেস করে নিচ্ছি, যদি তোদের কথা মিথ্যা হয় তো আমি তোদের খবর করে ছাড়বো। তারপর সোজা ক্লাসে চলে গেলাম। লাঞ্চের সময় রিয়া আসতেই, চল বাসায় যাব। কি ব্যাপার, কিছু হয়েছে? আগে বাসায় চল, সব বুঝতে পারবি। তারপর রিয়াকে নিয়ে বাসায় ফিরি। আমি আমার রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করে রিয়াকে বললাম, রিয়া ছাদে আয়। কথাটা বলেই আমি ছাদে চলে গেলাম। কিছুক্ষণ পরপরই রিয়া আসে। কি রে, কি বলবি বল? তুই রিমার কাছে কি বলছস? না মানে, না মানে কি? বলেছি যে আমরা দুজন দুজনকে পছন্দ করি। শুধু এতটুকুই? আর বলেছি আমরা দুজন দুজনাকে ইয়ে করি। হয়, সোজাভাবে বল। ভালোবাসি। রিয়া তার গালে হাত দিয়ে আমার দিকে অসহায়ভাবে তাকিয়ে আছে। ওই, আমি কখনো তোকে বলেছি যে আমি তোকে ভালোবাসি? আবার তো তোর প্রতি তেমন কোনো ফিলিংসই কাজ করে না। সাদ, আমি তোকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমি তো বাসি না। কেন? কেন তুই আমাকে ভালোবাসিস না? আমার মধ্যে কি এমন কমতি আছে? দেখ, তুই দেখতে সুন্দরী, স্মার্ট, তাই তোর পেছনে অনেকগুলো ছেলেরাও ঘোরে। তাই বলে এটা ভাবিস না যে আমিও ওসব ছেলেদের মতো। আমি তোকে ওইসব ছেলেদের মতো ভাবি না, আর এই জন্যই তো আমি তোকে এতটা ভালোবাসি। দেখ, তোর প্রতি আমার একটা অদ্ভুত ভালো লাগা কাজ করতো, কিন্তু তখন বুঝতে পারি নাই যে আমি তোকে ভালোবেসে ফেলেছি। কিন্তু ওই দিন পিকনিকে যখন তিথি আমার উপস্থিতিতে তোকে টাচ করেছিল, তোর সাথে গফের অভিনয় করছিল, বিশেষ কর আমি তখন ওই দৃশ্যটা নিতে পারছিলাম না। তারপর আমি অনেক ভাবলাম, আমার মনকে বারবার প্রশ্ন করলাম, কিন্তু প্রত্যেকবারই একটা উত্তরই পেলাম, যে আমি তোকে ভালোবাসি। দেখ, এসব ঢং রাখ, নয়তো আমাদের মধ্যে যে ভাই বোনের সম্পর্কটা আছে না, আমি ওটাও ভুলে যাব। কথাটা বলেই আমি ছাদ থেকে নেমে আসতে লাগলাম। ঠিক তখনই রিয়া আমাকে বলে উঠল, দেখ সাদ, আমি তোকে অনেক বেশি ভালোবাসি, আর সেই ভালোবাসাটা তোকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুই কখনোই সেটা বুঝতে চাসনি। কিন্তু আমার একটা কথা শুনে রাখ, তুইও একদিন এই আমাকেই ভালোবাসবি, আর সেদিন আমিও তোকে ঠিক এইভাবেই ফিরিয়ে দিব, আর তখন তুই বুঝতে পারবি কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয়। কথাটা বলেই রিয়া তার চোখ মুছতে মুছতে তার রুমে চলে গেল। যা যা, তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। রাতে বিছানায় শুয়ে আছি আর রিয়ার কথাগুলো ভাবছি। আচ্ছা, রিয়া যা বললো তা কি কোনোদিনও সম্ভব? কিন্তু আমি তো রিয়াকে কখনোই এমন চোখে দেখি নাই। আরে থুর, আমি শুধু শুধু এসব ভাবছি কেন? আমি তো রিয়াকে ভালোবাসি না, আর এটা কোনোদিনও সম্ভব না। কিন্তু তার কথাগুলো আমাকে এত ভাবাচ্ছে কেন? একটা মুহূর্তের জন্য কেন তার সেই কথাগুলো ভুলতে পারছি না। পরের দিন সকালে ঘুম থেকে উঠেই তো আমি অবাক। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখি 10টার উপরে বেজে গেছে। তাড়াহুড়ো করে বিছানা থেকে উঠেই আম্মুর কাছে গিয়ে, আম্মু, রিয়ানি কই? আমাকে আজকে ডাকেনি। ঠিক তখনই আমার মনে হলো, রিয়ার সাথে তো কালকে তো আমাকে আর ডাকতেই আসবে না। কি ব্যাপার, থামলি কেন? তুমি আমাকে ডেকে দাও নাই কেন?
কেন? ডেকে দেওয়ার মানুষের সাথে কি ঝগড়া হয়েছে? চুপ। ও কেন প্রতিদিনই আমাকে ডেকে দেবে? তুমি ডেকে দিতে পারো না? কেন? এত বড় হয়েছিস, নিজে থেকে উঠতে পারিস না? আম্মু, তুমি তো জানো আমি নিজে থেকে উঠতে পারি না। আমি বলি কি, তোমার এই ছেলেটাকে বিয়ে দিয়ে দাও, তাহলে বৌমাই প্রতিদিন কান ধরে ঘুম থেকে উঠাবে। আম্মু, ওই লোকটা কিন্তু তোমার এত ভালো ছেলেটাকে অপমান করতেছে। ও ও, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমাদের বাড়িতে যে জিনিসটা আছে ওইটাকে তো কোনো মেয়ের বাবাই তার মেয়ে দেবে না। আব্বু, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু। ধ্যাত, ভালোই লাগে না এসব। তারপর ওয়াশরুমে এসে ফ্রেশ হয়ে নাস্তা না করেই ছাদে গিয়ে বসে আছি। এমন সময় রবিলের কল রিসিভ করতেই, কিরে তুই কলেজে আসলি না কেন? না মানে এমনি। এমনি মানে? রিয়াকেও দেখলাম একা একা কলেজে আসলো, কোনো সমস্যা? আরে না, তেমন কিছু না। ও আচ্ছা, আমি রাখছি, খুব ক্ষুধা লাগছে, খাবো। ওকে বাই। তারপর ছাদ থেকে নেমে খাবারের টেবিলে বসে, আম্মু, হো আম্মু, ক্ষুধা লাগছে তো। টেবিলে খাবার রাখা আছে, খেয়ে নে। দেখছেন নি খাবারটা? আমি যে এখনো নাস্তা করি নাই, সেদিকে কারো কোনো মাথা ব্যথা নেই। এই তাই তো, রিয়া আমাকে একদিন ডেকে দেয় নাই, আমি ঘুম থেকে উঠতে পারি নাই, আমাকে খাবার খাওয়ার জন্য ডাকে নাই, আমি সঠিক সময়ে খেতেও পারলাম না, কলেজেও যেতে পারলাম না। রিয়াকে ছাড়া তো আমার জীবন একেবারেই অগোছালো। আরে ধ্যাত, ওসব ব্যাপার না। আমিও এখন থেকে নিজ থেকেই ঘুম থেকে উঠে পড়বো, নিজে থেকেই কলেজ যাব, আমিও দেখিয়ে দেব, আমিও কারো সাহায্য ছাড়াই চলতে পারবো। ব্যাস, যেই বাবা সেই কাজ। রাতে খাবার শেষ করে ঘুমানোর আগে মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোরের অ্যালার্মের শব্দে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে সবার আগে খাবার টেবিলে গিয়ে বসে আছে। কিছুক্ষণ পরেই রিয়ার আব্বু আর আমার আব্বু খাবার টেবিলের কাছে এসে আমাকে দেখেই রিয়ার আব্বু হা হয়ে দাঁড়িয়ে গেলেন, আর আমার আব্বু ভূত ভূত বলতে বলতে এক ধরে আম্মুর কাছে চলে গেল। আম্মু কাছে যেতেই, এই কি হয়েছে? আগে খাবার টেবিলে চলো। তারপর আম্মু, রিয়ার আম্মু, আব্বু সবাই একসাথে এসে আমাকে দেখে সার্কাস দেখার মতো তাকিয়ে থাকলো। হেই, তোমরা সবাই এমন সার্কাস দেখার মতো করে আমার দিকে তাকিয়ে আছো কেন? বাবা, তুমি সাত তো? না, সাদের ছোট ভাই, মঙ্গল গ্রহের এলিয়েন। এই বাড়িতে দেখছি নিজেকে একটু চেঞ্জও করা যাবে না। খাবার খাওয়া শুরু করলাম। কিছুক্ষণ পরেই রিয়া আসলো, তারপর চেয়ারে বসেই খাওয়া শুরু করলো। যা শালা, আমি যে এখানে বসে আছি তার কোনো রেসপন্সই নাই। আমার খাওয়া শেষ করে আমি উঠে চলে আসবো। কিরে বাবা, এখনও আমার দিকে তাকাচ্ছে না? তারপর কলেজে যাওয়ার জন্য রেডি হয়ে বাসার সামনে এসে দেখি রিয়া আমার অনেক আগে থেকেই বাসার সামনে দাঁড়িয়ে আছে। তারপর একটা রিক্সা আসার সাথে সাথেই রিয়া উঠে চলে গেল, আমার দিকে তাকালো না পর্যন্ত। আর কথা বলা তো দূরে থাক, আমি কলেজে যেতেই, কি রে সাদ, তুই এক রিক্সায় আর রিয়া এক রিক্সায়? কি ব্যাপার, ঝগড়া টগড়া করেছিস নাকি? আরে বেটা না, কিন্তু কেন যেন কালকে থেকে রিয়া আমার সাথে কথা বলছে না, আমাকে দেখেও না দেখার ভান করে চলে যাচ্ছে। দোস্ত, আমার মনে হয় তুই হয়তো এমন কিছু করেছিস যাতে রিয়া অনেক কষ্ট পেয়েছে। দোস্ত, রিয়া কিন্তু তোকে অনেক ভালোবাসে। ওর মতো মেয়ে পাওয়া আসলেই ভাগ্যের ব্যাপার। এই, তুই কি পাগল হয়ে গেছিস? আর ওর মতো মেয়ে পাওয়া জীবনের সবচেয়ে দুঃখের ব্যাপার। তোর মনে আছে কিছুদিন আগে তোর শখের নতুন ফোনটা চুরি হয়ে গিয়েছিল? আর তখন তুই অনেক কষ্ট পেয়েছিলি, কারণ তোর আব্বু বলেছিল 6 মাসের আগে তোকে আর কোনো ফোন কিনে দিবে না। আর তখন রিয়া তার নিজের গহনা বিক্রি করে তোকে আবার সেই সেম ফোনটাই কিনে দিয়েছিল। হোয়াট? কিন্তু তোরা তো বলেছিলি ওইটা তোরা সবাই মিলে কিনে দিছস। কারণ রিয়া সত্যিটা বলতে বারণ করেছিল। শুধু এইটুকুই না, পিকনিকের মধ্যে আমি তোর গফ সেজেছিলাম না, আর সেজন্যই রিয়া আমার সাথে এখনো কথা বলে না। রিয়া তোকে সত্যি অনেক বেশি ভালোবাসে। শুধু এতটুকু শুনি থমকে গেলি? এমন কতবার যে তোকে রিয়া নিজে বিপদে পরে তোকে সেভ করেছে সেটা হয়তো রিয়া ছাড়া আর কেউ জানে না, কারণ রিয়া এই বিষয়গুলো কাউকে জানতে দেয় না। তোর খেয়াল আছে ইন্টারের ফার্স্ট ইয়ারের ফাইনাল এক্সামে তুই টুকি করেছিলি, কিন্তু স্যার সেটা বোঝার আগেই তুই সেটা নিচে ফেলে দিয়েছিলি। পরে স্যার ওই টুকির হাতের লেখা মিলিয়ে তোকেই দোষী সাব্যস্ত করছিল, অফিসে নিয়ে গেছিল। পরবর্তীতে তোকে তারা নির্দোষ বলে ছেড়ে দিয়েছিল, কারণ সেই দোষটা অন্য কেউ তার নিজের গাড়ি নিয়ে নিয়েছিল। কিন্তু সে কে ছিল? আমি অনেকবার চেষ্টা করেছি ওই মানুষটাকে সেটা জানার জন্য, কিন্তু কেউই নাকি তাকে চিনতে পারে নাই। চিনতে পারে নাই না,
উনি সবাইকে মানা করেছিল তোর কাছে যেন তার পরিচয়টা কেউ না দেয়, কিন্তু আমি তার পরিচয়টা এখন দিয়ে দিচ্ছি। ওইটাই রিয়া ছিল। ওদের কথাগুলো শুনে আমি আবার নিজের কানকে বিশ্বাস করতে পারছিলাম না। আমি এটা কি করলাম? আমি রিয়াকে চিনতে পারলাম না। আমার সত্যিকারের ভালোবাসার মানুষটাকে চিনতে পারলাম না। না না না, আমি একদম ঠিক করিনি। আর এক মুহূর্ত জন্য দেরি না করে রিয়ার কাছে চলে গেলাম। কিন্তু দুর্ভাগ্যবশত আমি রিয়ার কাছে পৌঁছানোর সাথে সাথেই ক্লাসে স্যার প্রবেশ করলেন। রিয়ার দিকে তাকিয়ে দেখি ও চুপচাপ হয়ে বসে আছে। ক্লাস চলছে। আমি রিয়ার দিকে বারবার তাকাচ্ছি, ওর সাথে কথা বলার চেষ্টা করছি, কিন্তু কোনোভাবেই পেরে উঠছি না। এমন অবস্থা কিছুক্ষণ চলার পর ক্লাসের স্যার বিষয়টা লক্ষ্য করে। সাদ, কি সমস্যা কি তোমার? না কিছু না। তাহলে ওকে বারবার ডিস্টার্ব করছো কেন? সরি স্যার। বসো। যাক বাবা, ক্লাসে শেষ হয়েছে, এখন রিয়ার সাথে কথা বলা যাবে। রিয়ার কাছে গিয়ে, রিয়া আমার ভুল হয়ে গেছে, প্লিজ এবারের মতো আমাকে ক্ষমা করে দে। রিয়া প্লিজ চুপ করে থাকিস না, কিছু তো বল। তারপর রিয়া তার ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে লাগলো। আমি ওর পেছন পেছন বেরিয়ে পড়লাম। রিয়া কলেজ থেকে বেরিয়েই একটা রিক্সায় উঠে পড়লো। রিয়া প্লিজ দাঁড়া, শুধু একটাবার আমার সাথে কথা বল। মামা আপনি যান। রিয়া চলতে শুরু করলো, আর আমি অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। প্রায় 15 মিনিট যাবৎ দাঁড়িয়ে আছে, কোনো রিক্সায় পাচ্ছি না। তারপর বাধ্য হয়ে হাঁটা ধরলাম। কিছু দূর যাওয়ার পর একটা রিক্সা পেলাম। তারপর বাসায় পৌঁছে রিয়ার আম্মুকে জিজ্ঞেস করলাম, বড় আম্মু রিয়া কোথায়? রিয়া তো কলেজ থেকে এখনো ফিরেনি। কি বলছেন? রিয়া তো আমার অনেক আগেই কলেজ থেকে বেরিয়ে গেছে। কি বলো এসব? রিয়াকে একটা কল দেন তো। তারপর রিয়ার আম্মু রিয়াকে কল দিল। কল রিসিভ করে, আম্মু। রিয়া মা, তুই কোথায়? আম্মু আমি তো একটু শপিং করতে এসেছিলাম। ও আচ্ছা, তাড়াতাড়ি বাসায় চলে আসিস। আচ্ছা আম্মু। ও একা একা শপিংয়ে গেছে? সে কি, একা যাবে কেন? হয়তো ফ্রেন্ডের মধ্যেই কাউকে নিয়ে গেছে। হয়তো। ওনাকে কিছু বসে দিলাম না। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গেলাম। একা একা বসে আছি আর ভাবছি রিয়া আমার সাথে কথা কেন বলছে না। প্রায় আধা ঘন্টা পর রিয়া ছাদে আসে। কিরে কলেজে এমন করছিলি কেন? তুই আমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছিস কেন? না, আমি তোর সাথে কথা বললে তো তুই আবার বিরক্ত হোস। আমি আর কাউকে বিরক্ত করতে চাই না। এই আমি কখন বলেছি যে তুই আমার সাথে কথা বললে আমি বিরক্ত হই? আচ্ছা এসব কথা বাদ দে, এখন বল তুই কলেজে কি বলতে চেয়েছিলি? 1 মিনিট দাঁড়া, আমি আসতেছি। কই যাস? আসতেছি, একটু ওয়েট কর। তারপর সাথে গোলাপ গাছ থেকে একটা গোলাপ ফুল নিয়ে রিয়ার কাছে এসে হাঁটু গেড়ে বসে ওকে বলতে লাগলাম, রিয়া আমি এতদিন শুনেছি কেউ বড় ধরনের কোনো পূর্ণ করলে তার প্রতিদান নাকি ওপরওয়ালা এই পৃথিবীতেই দিয়ে দেয়, কিন্তু আমি জানি না আমি খুন পূর্ণের বিনিময়ে তোর মতো একটা মেয়েকে আমার জীবনে পেয়েছি। রিয়া তুই যখন আমার সাথে সারাক্ষণই কথা বলতি, ঝগড়া করতি, তখন আমার খুব বিরক্ত লাগতো, কিন্তু তুই যখন আমার সাথে কথা বলা ঝগড়া করা বন্ধ করে দিলি, তুই নিজেও জানিস না আমি তো সেই বিরক্তিগুলা কতটা মিস করেছি। রিয়া তুই ছাড়া এই স্বাদ অসম্পূর্ণ, তুই কি এই ছেলেটাকে সম্পূর্ণ করবি? রিয়া আই লাভ ইউ, ডু ইউ লাভ মি? রিয়া কিছুক্ষণ চুপ থেকে তারপর ছাদ থেকে চলে যেতে লাগলো। আমি রিয়ার হাত ধরে আমার একেবারে কাছে টেনে নিয়ে, রিয়া প্লিজ তুই আর রাগ করে থাকিস না, আমি বলেছি তো আমার ভুল হয়ে গেছে, প্লিজ তুই আমাকে মেনে নে। সেটা আর সম্ভব না। রিয়া তুই কেন এত জেদ ধরছিস? আমি বলছি তো আমার ভুল হয়ে গেছে। সাদ আমার রিলেশন আছে। রিয়ার মুখে এই কথাটা শোনার সাথে সাথেই মনে হলো আমার বুকের বাম পাশটায় কেউ যেন ধারালো কোনো কিছু দিয়ে আঘাত করলো। শুনে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গগুলো হবশ হয়ে যেতে লাগলো। বল। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে রিয়াকে বললাম, রিয়া তুই মিথ্যা বলতেছিস? না, আমি যা বলছি সত্যি বলছি। আমি যেই দিন তোকে প্রপোজ করেছিলাম তার 2 দিন আগে রুহান আমাকে প্রপোজ করে, কিন্তু আমি ওনাকে না বলে দিয়েছিলাম। পরের দিন উনি আমাদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠায়, কিন্তু আমি তখনও ওদেরকে না বলে দিই। পরে আমার আর তোর আব্বু রুহানের প্রস্তাব না করে দেওয়ার কারণে জিজ্ঞেস করেন, আর আমিও তখন তাদের মুখের উপরে বলে দিয়েছিলাম যে আমি তোকে ভালোবাসি আর বিয়ে করলে তোকেই করব। আর তখন তোর আব্বু বলেছিল যে আমি যে তোকে ভালোবাসি সেটা তুই জানিস কিনা, কিন্তু তুই তো জানতি না। আমি ওটাও ওনাদেরকে বলে দিলাম।
পরে তোর আব্বু বলল তোকে জানানোর জন্য, আর তুই যদি রাজি থাকিস তাহলে তোর কাছে আমাকে বিয়ে দিয়ে দিবে। কিন্তু তুই তো রাজি ছিলি না। তারপরেও আমি ওনাদেরকে অনেক বুঝিয়েছি যে আমি তোকে ছাড়া ভালো থাকতে পারবো না, কিন্তু ওনারা আমার কোনো কথাই শোনেননি। রোহানের সাথে আমার বিয়ে পাকা করে দিয়েছে। তোর বিয়ে হয়ে যাচ্ছে, তোর বরপক্ষ দেখতে আসলো, অথচ আমি কিছুই জানি না। বরপক্ষ যখন এসেছিল তখন তুই বাসায় ছিলি না, আর পরে তুই বললি যে তুই আমাকে ভালোবাসিস না। তাই আমি সবাইকে মানা করেছিলাম যেন আমার বিয়ের কথাটা তোকে কেউ না জানে। তুই আমাকে ভুলে যা। কথাটা বলে রিয়া কান্না করতে করতে ছাদ থেকে নিচে নেমে গেল, আর আমি ছাদেই ধবাস করে বসে পড়লাম। মনের অজান্তেই অনবরত দু চোখের জল ঝরতে লাগলো। এতদিন শুনতাম ভালোবাসার মানুষটা হারিয়ে গেলে নাকি খুব বেশি কষ্ট হয়, কিন্তু কখনো ভাবিনি কষ্টটা যে সত্যি এত বেশি হয়। দিতে পারছিলাম না। অন্যদিকে রিয়া নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে সবার আলে লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কান্না করতে লাগলো। প্রায় 2 ঘন্টা পর নিজে কিছুটা স্বাভাবিক করে ছাদ থেকে নেমে আসলাম। বিকেলের দিকে রুমে শুয়ে আছি, এমন সময় রবিলের কল। বল। বলবো মানে? কয়টা এখনো আড্ডাখানায় আসিসনি কেন? চোরা আড্ডা দে রে, আমার ভালো লাগছে না। কি ব্যাপার, তোর শরীর খারাপ? তোর কোনটা এমন লাগছে কেন? না, তেমন কিছু না। আচ্ছা, আমি তোর বাসায় আসছি। আচ্ছা আয়, 10 মিনিট পর। কিরে, এই অবেলা শুয়ে আছিস আমার কাছে এসে আমার কপালে হাত দিয়ে? তোর তো জ্বরও নেই। কিরে, রিয়ার সাথে কি হয়েছে? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? রিয়ার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার কথাটা শোনার সাথে সাথে রুবেল যেন আকাশ থেকে পড়লো। তুই কি বলছিস? যা শুনছিস তাই হচ্ছে। আগামী সপ্তাহে রিয়ার বিয়ে। তা তুই বসে আছিস কেন? তুই রিয়াকে বলছিস তুই যে রিয়াকে ভালোবাসিস? বলেছি, কিন্তু এখন আর ওর পক্ষে কিছু করা সম্ভব না। আচ্ছা, আমি আঙ্কেল আন্টিকে বোঝাই বলতেছি। না, ওনারা তো আমাকে রিয়ার মাধ্যমে আগে জিজ্ঞেস করেছে আমি রিয়াকে পছন্দ করি কিনা, কিন্তু আমি তো তখন রাজি ছিলাম না। কিন্তু তুই তো এখনো রাজি আছিস। আমি আঙ্কেল আন্টিকে বলে দিচ্ছি। রুবেল উঠে গেল। আমি রুবেলের হাত ধরে ওকে আটকে দিয়ে বললাম, রুবেল প্লিজ, তুই এই ব্যাপারে আব্বু আম্মুকে কিছু বলবি না। আমি আর কাউকে কষ্ট দিতে চাই না। তো তুই নিজে যে কষ্ট পাচ্ছিস? কষ্টের কারণটা তো আমি নিজেই। কথাটা বলার পরপরই রুবেল আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয় আর বলতে থাকে, তুই কেন এমন করছিস? আরে বোকা, এসব কিছুই না, কয়েকদিন হয়তো একটু কষ্ট হবে, তারপর সব ঠিক হয়ে যাবে। আচ্ছা চল, বাড়ি থেকে একটু বেরিয়ে আসি, তোর ভালো লাগবে। চল। অন্যদিকে রিয়ার সাথে যা ঘটেছে, রাত 9:30। রিয়ার ফোনে রোহানের কল। রিয়ার প্রথমবার কল রিসিভ করেনি। রোহান আবার কল করলো। রিয়া আবার কল রিসিভ করে, হ্যালো। কি ব্যাপার, বিজি নাকি? না। ও, কেমন আছো? ভালো, আপনি? ভালো। আচ্ছা, যে জন্য তোমাকে কল দিছি, আসলে কালকে আমার অফিসে কাজে একটু কিশোরগঞ্জ বাইরে যেতে হবে। তুমি এক কাজ করো, আমার আম্মু আর তোমার আম্মুকে নিয়ে শপিংটা সেরে ফেলো। আর আমি তো আসতে পারবো না, তুমি তোমার ভাইকে সাথে নিয়ে যেও। কিন্তু আপনি আসলে তো ভালো হতো। প্রয়োজন হলে আমরা কালকের পরের দিন শপিং করি। না, কালকেই করে ফেলো। আচ্ছা, আমি রাখছি। তারপর রুবেলের সাথে অনেকক্ষণ ঘুরলাম, আড্ডা দিলাম। প্রায় রাত 11টায় রুবেলকে বিদায় দিয়ে একটা ফার্মেসিতে গিয়ে কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরতে দেখি আব্বু আম্মু দুজনেই এখনও আমার অপেক্ষায় বসে আছেন। এই, তুই কি আর শোধরাবি না? কটা বাজে খেয়াল আছে? এখন তোর বাসায় আসার সময় হলো। থামো তো, ওকে খাবার দাও। আমার ক্ষুধা নেই। কথাটা বলেই আমি আমার রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে আছি। ঘড়ির কাঁটায় রাত 2:30 বাজে। এখনও ঘুম আসে না। বিছানা থেকে উঠে টেবিলে রাখা ঘুমের ওষুধগুলো সব একসাথে খেয়ে ফেললাম। 2 মিনিট পরেই প্রচণ্ড মাথা ব্যথা শুরু হলো। সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার মাথায় কেউ বিষাক্ত কিছুতেই আঘাত করছে। কোনো মতে উঠে ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিলাম। ব্যথাটা যেন ক্রমশ বেড়েই চলেছে। হঠাৎ করেই আমার মুখ দিয়ে অনবরত বমি আসা শুরু করলো। প্রচণ্ড ক্লান্তিতে কখন যে ওয়াশরুমের ফ্লোরে পড়ে গিয়ে ঘুমিয়ে গেছি তার খেয়াল নেই। সকালে কারো ঝাঁকুনিতে চোখ খুললাম, দেখি আম্মু, আর আম্মুর পাশেই আব্বু, রিয়ার আব্বু। আম্মু দাঁড়িয়ে আছে।
আর রিয়া দরজার সামনে হেলান দিয়ে নিঃস্ব হয়ে দাঁড়িয়ে আছে। চোখের কোণে এক ফোঁটা জল আসতেই সাথে সাথে ওর হাত দিয়ে মুছে ফেলল। কি ব্যাপার সাদ, তুই এইখানে কেন? কি ব্যাপার, কিছু বলছিস না কেন? আমি জানি না, রাতে মাথা ব্যথা উঠেছিল, পরে চোখে মুখে পানি দেওয়ার জন্য ওয়াশরুমে এসেছিলাম, তারপর আমার আর কিছু খেয়াল নেই। আচ্ছা, বাবা গোসল করে নে। আচ্ছা, তারপর গোসল ছেড়ে নাস্তা করে আমার রুমে এসে ফেসবুকে ঘাটাঘাটি করছিলাম। এমন সময় আমার রুমে রিয়া প্রবেশ করলো। কিছু বলবি? হুম। তো বল। আমার সাথে একটু শপিংয়ে যেতে পারবি? কেন, রোহান ভাইয়া যাবে না? না। আচ্ছা তুই যা, আমি রেডি হয়ে আসি। রিয়া কেমনভাবে যেন আমার দিকে তাকিয়ে বলল তারপর ও আমার রুম ত্যাগ করলো। ড্রাইভারের পাশে ছিঁড়ে আমি আর রিয়ার আম্মু আর আমার আম্মু পিছনে গিয়ে বসলেন। সাদ, পেছনে তো সিট আছে, তুমি আমাদের সাথে চলে এসো। না 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 বড় আম্মু, আমি এখানে ঠিক আছি। তারপর গাড়ি স্টার্ট করলো। শপিং মলে পৌঁছে তাদের কথা মতো আগের শাড়ির দোকানে প্রবেশ করলাম। রিয়ার আম্মু আর আমার আম্মু শাড়ি পছন্দ করতে লাগলেন আর রিয়া বারবারই আমার দিকে তাকাচ্ছে। আমি বিষয়টা বুঝে এড়িয়ে গেলাম। ঠিক তখনই রিয়া বড় আম্মু আর আম্মুকে বলল, তোমরা শাড়ি পছন্দ করো, আমি সাদকে নিয়ে একটু গহনার দোকানে যাচ্ছি। আচ্ছা যা। তারপর রিয়া আমাকে নিয়ে গহনার দোকানের সামনে দিয়ে বাইরে চলে যাচ্ছিল। ঠিক তখনই আমি বললাম, আমরা কই যাচ্ছি? চুপচাপ আমার সাথে চল, কোনো কথা বলবি না। আজব, আমরা বাইরে কেন যাচ্ছি? বললাম না কোনো কথা বলবি না। তারপর রিয়া আমাকে নিয়ে শপিং মলের বাইরে গিয়ে, তুই কেন এরকম করছিস? ও মা, আমি আবার কি করলাম? তুই তুই রাতে এতগুলো ঘুমের ওষুধ খেয়েছিস? কে বলেছে তোকে? সকালে ছোট আম্মু চিৎকারে আমি ওয়াশরুমে গিয়ে দেখি তুই ওয়াশরুমের ফ্লোরে পড়ে ঘুমিয়ে আছিস। আমার তখনই সন্দেহ হয়েছিল যে তুই হয়তো রাতে উল্টোপাল্টা কিছু খেয়েছিস। পরে আমি তাড়াহুড়ো করে তোর রুমে যাই। তোর রুমের দরজা খোলা ছিল আর ফ্লোরে এক পাতা ঘুমের ট্যাবলেট পড়েছিল, যার পুরোটাই খালি। আমি নিচের দিকে তাকিয়ে আছি। রিয়া আমার দু কাঁধের উপর হাত রেখে আমাকে ঝাঁকুনি দিয়ে, কেন করছিস এসব? ঘুম আসছিল না। আচ্ছা চল, শপিং শেষ করতে হবে, এমনিতে অনেক লেট হয়ে গেছে। তারপর আমি শপিং মলে ঢোকার জন্য যেই পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া আমাকে পেছন দিক থেকে জড়িয়ে ধরলো। রিয়া, কি করছিস এসব? তুই আমাকে কথা দে, তুই আর এসব উল্টাপাল্টা কিছু খাবি না। রিয়া, এটা পাবলিক প্লেস, প্লিজ আমাকে ছাড়, তোকে লোকে খারাপ কিছু ভাববে। আমি তোকে জড়িয়ে ধরলে লোকে খারাপ বলবে, সেটা তোর খেয়াল আছে, কিন্তু তুই যে উল্টোপাল্টা খেয়ে নিজেকে শেষ করে দিচ্ছিস সেটা তোর খেয়াল হয় না? আমি তো 2 দিন পরেই চলে যাব, কিন্তু তোর কিছু হয়ে গেলে তোর আব্বু আম্মু, আমার আব্বু আম্মুকে কে দেখবে? ওরা কাকে নিয়ে বেঁচে থাকবে? আচ্ছা ঠিক আছে, আমি আর এসব খাবো না। এবার হ্যাপি? সত্যি বলছিস তো? সত্যি। চল চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর রিয়াকে নিয়ে শপিং মলে ঢুকে শপিং শেষ করে বাসায় ফিরলাম। দেখতে দেখতেই রিয়ার বিয়ের দিনটা খুবই নিকটে চলে এলো। ঘড়ির কাঁটাতে রাত 10টা। রাত পেরোলেই রিয়া নামক মেয়েটা আমার কাছ থেকে অনেক দূরে চলে যাবে, অন্য কারো হয়ে যাবে সে। রুমের দরজা বন্ধ করে বসে বসে এসব কথাই ভাবছিলাম। আচমকা খেয়াল করলাম কোনো কারণ ছাড়াই আমার দু চোখ দিয়ে বৃষ্টির মতো জল পড়ছে। আজব তো, আমি তো কান্না করছি না, তাহলে আমার চোখে জল কেন? ভীষণ কষ্ট হচ্ছিল। জন্মের পর থেকে যাকে ছাড়া কখনো একাদিনও কাটায়নি, আর এখন তাকে ছাড়া 3-এর পর 3, মাসের পর মাস, বছরের পর বছর আমি কিভাবে কাটাবো? না, নিজেকে আর কোনোভাবেই ঠিক রাখতে পারছিলাম না। একসময় রেখে দেওয়া সেই কথাটা উপেক্ষা না করেই বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। বাজারে পৌঁছে কয়েক প্যাকেট সিগারেট আর কিছু ঘুমের ওষুধ নিয়ে বাসায় ফিরলাম। তারপর রাত 12টার দিকে সবার চোখে ফাঁকি দিয়ে ছাদে চলে আসলাম। নিজের এই করুণ দশা দেখে নিজেরই খুব হাসি পাচ্ছে। কেন আমি আগে রিয়াকে ভালোবাসতে পারলাম না? কেন কেন কেন? নিচে আমাদের সকল আত্মীয় স্বজনরা উল্লাসে বেঁধে আছে, আর আমি হদম ছাদে বসে সিগারেট ধরাচ্ছি। নিজেকে খুব খুব বেশি অসহায় মনে হচ্ছিল। 2 হাতে 2টি করে একসাথে মোট 4টা সিগারেট ধরালাম। নিকোটিনের এই বিষাক্ত ধোঁয়া এই অবধ ছেলেটার ভিতরে প্রথমবার প্রবেশ করতেই কাঁচতে কাঁচতে চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে। তবুও থামিনি। পাগলের মতো একটার পর একটা সিগারেট ধরিয়ে বিষাক্ত ধোঁয়াগুলোকে আপন করে নিয়েছি। খুবই ঘুম পাচ্ছে, শরীরের প্রত্যেকটা
অঙ্গ প্রত্যঙ্গগুলো নাড়াচাড়া করাটা ক্ষমতাও হারিয়ে ফেলেছে। চোখগুলো নিজের অনিচ্ছা সত্ত্বেও আস্তে আস্তে বন্ধ হয়ে যেতে লাগলো, আর আমি গভীর ঘুমে তলিয়ে যেতে লাগলাম। জানি না এই ঘুম আর ভাঙবে কিনা, ভোরের আলোটা আবারও দেখতে পাবো কিনা। সকালে রিয়া চিৎকারে ঘুম ভাঙলো। রিয়া আমাকে মারতে শুরু করলো আর বলতে লাগলো, মরার খুব শখ হয়েছে না? এই আমি তোকে এখন মেরে ফেলবো। বলেই কান্না করে দিল। আমি শুধু এক দৃষ্টিতে রিয়ার দিকে তাকিয়ে আছি। আমি এত করে মানা করার পরেও কেন করলি এমন? ভীষণ কষ্ট হচ্ছিল রে, আমার চোখ দিয়ে বৃষ্টির মতো জল ঝরছে আর ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। তোকে ছাড়া তো কখনো থাকিনি রে, চোখ দিয়ে শুধু জলই পড়ছে। রিয়া, শেষবারের মতো আমাকে একটাবার জড়িয়ে ধরবি, আর কখনো তো তোকে জড়িয়ে ধরতে দেবি না। কথাটা শেষ করার আগেই রিয়া আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো। এর আগে আমি নিজ থেকে কখনো রিয়াকে ছুঁয়েও দেখিনি, কিন্তু আজ আমি নিজেকে সামলে রাখতে পারলাম না। খুব শক্ত করে রিয়াকে জড়িয়ে ধরলাম। দুজনের চোখ দিয়েই অজস্র জল ঝরছে। রিয়ার চোখে জলে আমার টি শার্টের পিছনের অনেকটা অংশই ভিজে গেছে। আমি রিয়াকে সারানোর চেষ্টা করলাম, কিন্তু রিয়া আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। কিছুক্ষণ পর, রিয়া, চার, অনেক সময় হয়ে গেছে, তোকে নিচে না পেলে আবার সবাই খোঁজাখুঁজি করবে। রিয়া আমাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আম্মু তুমি? বড় আম্মু, আমি। রিয়ার আম্মু আমাদের দুজনকে থাপ্পড় মারলো। তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে ভালোবাসিস? আম্মু আম্মু ওকে কিছু বলো না, ওর কোনো দোষ নেই। তুই চুপ থাক। এই, তোকে যখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে তুই রিয়াকে ভালোবাসিস কি না, তখন তুই মানা করছিলি কেন? আমি আমি জানি না। আচ্ছা, আমি বরপক্ষকে ফোন করে বিয়েটা ক্যান্সেল করে দিচ্ছি। কথাটা বলেই রিয়ার আম্মু নিচে নেমে যেতে লাগলো। না বড় আম্মু, ওনারা আর এখন মানবে না, আর আঙ্কেল আব্বু এটা মেনে নেবে না। তুমি তাদেরকে কিছু বলো না। তাই বলে তোরা দুজন আলাদা হয়ে যাবি? কি বলছিস এসব? বড় আম্মু, আমি আর রিয়া যখন আমাদের পরিবারের জন্য আমাদের ভালোবাসা জলাঞ্জলি দিতে পেরেছি, তাহলে তুমি কেন পারবে না? মুহূর্তের মধ্যেই বড় আম্মু আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। তারপর শাড়ির আঁচল দিয়ে মুখ আড়াল করে ছাদ থেকে নেমে যাওয়ার সময় পিছন ফিরে তাকিয়ে বলেন, তোরা পালিয়ে যা। তারপর উনি নিচে নেমে গেলেন। আমিও ছাদ থেকে নেমে যাওয়ার জন্য যে পা বাড়ালাম, ঠিক তখনই রিয়া খপ করে আমার হাতটা ধরে ফেলে। আমি রিয়ার দিকে তাকাতেই রিয়া বলে ওঠে, চল না। কোথায়? দূরে কোথাও, যেখানে আমাদের কেউ খুঁজে পাবে না। রিয়ার কপালে একটা চুমু দিয়ে, না রে, আমি আমার ভালোবাসার মানুষটাকে কলঙ্কের দাগ লাগাতে চাই না। কথাটা বলেই আমি নিচে চলে এলাম। কিছুক্ষণ পর রিয়াও নিচে চলে এলো। প্রায় 12টার দিকে বরপক্ষ আমাদের বাসায় প্রবেশ করলো, আর তখনই কোথা থেকে যেন রুবেল, ইকবাল, সোহাগ আর রিমা এসে হাজির। ওরা আমার কাছে এসে, কী রে, কেমন আছিস? ভালো, তোরা? কারো মুখে কোনো কথা নেই। আচ্ছা, তোরা এত লেট করলি কেন? একটু কাজ ছিল। কিছুক্ষণ পর রিয়াকে বধূ সাজিয়ে বিয়ের আসরে বসালো। সবাই বিয়ের আসরের কাছে গিয়ে দাঁড়ালাম। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। বলো মা কুবল, বলো মা কুবল। রিয়া চুপ হয়ে শুধু আমার দিকে তাকিয়ে আছে। ও চোখ দুটো পানিতে টলবল করছে। তারপর যে আমি মাথা চাকিয়ে রিয়াকে কবুল বলার জন্য হ্যাঁ সম্মতি প্রদান করলাম, ঠিক তখনই রোহান ভাইয়া বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে পড়লেন। সবাই অবাক হয়ে রোহান ভাইয়ের দিকে তাকিয়ে আছে, আর তাদের মধ্যে কেউ কেউ নিজেদের মধ্যেই বলা বলি শুরু করলো, কি ব্যাপার, জামাই বিয়ের আসর ছেড়ে উঠে পড়লো কেন? ওমা, এসব কি হচ্ছে? তারপর রোহান ভাইয়া আমার কাছে এসে আমার কাঁধের উপরে হাত রেখে বলতে শুরু করলেন, নিজেকে কি ভাবো? খুব বড় হয়ে গেছো। ভাইয়া এসব কি বলছেন? চুপ, আর একটা কথাও বলবা না। তোমার বন্ধুরা আমাকে সব বলেছে। কথাটা শুনেই আমি হারামিগুলোর দিকে তাকাতেই সব কয়টা হাত বেঁধে নিচের দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই আমার পিঠে কারো হালকা ছোঁয়ার অনুভব করলাম। তাকিয়ে দেখি রিয়ার আব্বু। শুধু আমাদের সম্মানের কথাটাই ভাবলে, নিজের কথাটা একবারের জন্য ভাবলে না? দোষটা তো আমারই ছিল। না, এখানে তোমার কোনো দোষ নেই। আসলে এই ঘটনাটা আমাদের সবার সাথেই ঘটে। আমরা কখন যে কাকে কিভাবে ভালোবেসে ফেলি সেটা আমরা নিজেও জানি না, কিন্তু সেই ভালোবাসাটা আমরা তখনই উপলব্ধি করতে পারি
যখন আমাদের সেই ভালোবাসার মানুষটা আমাদের থেকে দূরে চলে যায়, আর আমরা তখন বুঝতে পারি যে তাকে ছাড়া আমাদের জীবনটা কতটা মূল্যহীন। দেখো সাদ, আমি জানি তুমি রিয়াকে কতটা ভালোবাসো, আর রিয়াও তোমাকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে। সেটা আমার থেকে তুমি বেশ ভালো করেই জানো। আঙ্কেল, আপনি? তুমি কি ভাবো আমরা তোমাদের কোনো খোঁজ খবর রাখি না? তুমি যেদিন ঘুমের ওষুধ খেয়ে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গিয়েছিলে, ওই দিনই আমরা বুঝে গিয়েছিলাম যে তুমি রিয়াকে কতখানি ভালোবাসো। কিন্তু তোমার আবু বলেছিল যে এটা নাকি শুধুমাত্রই তোমার আবেগ, আসলে তোমার নাকি ফ্যামিলির প্রতি কোনো কেয়ারই নেই, আর সেই জন্যই এসব উল্টোপাল্টা করেছো। এখন বুঝতে পেরেছিস তোর ছেলে আর ফ্যামিলিটাকে কতটা ভালোবাসে? যেই ছেলে তার পরিবারের মান সম্মানের কথা ভেবে তার ভালোবাসাকে জলাঞ্জলি দিতে পারে, সে আর যাই হোক খারাপ ছেলে হতে পারে না। আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে, আই এম সরি, আমি এতদিন আমার ছেলেটাকে চিনতে পারিনি। আব্বু এসব কি বলছো? তারপর আব্বুকে ছেড়ে হারামিগুলোর কাছে গেলাম। সবগুলা নিচের দিকে তাকিয়ে আছে। আমি সবগুলাকে একেবারে জড়িয়ে ধরে বলতে লাগলাম, তোদের জন্য মনে হয় আমার জীবনটা ধন্য। আমি সত্যিই খুব ভাগ্যবান যে তোদের মতো বন্ধু পেয়েছি। হয়েছে, আর গলাতে হবে না। আগে বিয়ের আসরে গিয়ে রিয়াকে আমাদের ভাবি বানা। তারপর কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাতা মোসাম্মদ তাসলিমা আক্তার কোহিনুর এবং পিতা মোহাম্মদ সরোয়ার জাহান। সবুজ মিয়ার সুযোগ্য পাত্র মোহাম্মদ শ্রাবণ আহমেদ সায়েদ ওরফে সাদ সাহেবকে আপনি বিয়ে করতে রাজি থাকলে বলুন মা কবুল। কবুল কবুল। আপমনি আর বলেন না, আর একবার বললে কিন্তু যাক বাবা, ভালোই ভালোই বিয়েটা সেরে ফেললাম। হ্যালো জনগণ, আমাদের জন্য দোয়া করেন। রাত 12টা, ছাদে আমি আর হারামি কোলা। দেখ ভাই, বিশ্বাস কর আমার কাছে কোনো টাকা পয়সা নাই। এইসব ডব্বাজিতে না কাজ হবে না, পকেটে যা আছে বের কর। দেখ, তোর আর একবার আমার কাছে টাকা চাইলে আমি কাইন্দা দিব। ওয়া ওয়া। ওই মামু, এসব ন্যাকামিতে আর কাজ হবে না। তারপর অনেক ন্যাকামি কাহিনী কইরা আমার পকেটখানা বাঁচাতে পারলাম না। মানে পকেট ফাঁকার কষ্ট আর এক বদনা ভয় লইয়া বাসর ঘরের দরজায় দাঁড়িয়ে আছে। এমন সময় হারামিগুলো আমাকে ধাক্কা দিয়ে বাসর ঘরে দিয়েই বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আমিও মনে এক বালতি সাহায্য কইরা ঠাস ঠুস 2টা কাশি মারলাম। সাথে সাথে রিয়া বিছানা থেকে নেমে আমার পায়ে ধরে সালাম করতে লাগলো। আমিও ফট কইরা রিয়ার মাথায় হাত রেখে বলে ফেললাম, বেঁচে থাকো বাচ্চা, বেঁচে থাকো। তুই আমারে কি করলি? সরি, বলতে গিয়ে পাশে বলে ফেলেছি। ইয়ার কি মারছিস? তোর আজকে বিড়াল মারা বন্ধ। না, ওয়া ওয়া। একদম ন্যাকামি করবি না। কথাটা বলেই রিয়া বিছানা থেকে একটা বালিশের চাদর ফ্লোরে ছুঁড়ে মারলো। তারপর অনেক ঠেলাঠেলি কইরা কোনো লাভ হইল না। শেষে ফ্লোরেই ঘুমাতে হলো। ভোরের আলো ফুটতেই ঘুমটা ভেঙে গেল। উঠতে যাব ঠিক তখনই আমার বুকে ভারী কিছু অনুভব করলাম। খেয়াল করে দেখে রিয়া নিষ্পাপ বাচ্চাদের মতো গটি সুটি মেরে আমার বুকে ঘুমিয়ে আছে। আমি তো আলতো করে ওর কপালে একটা সুখের পরশ এঁকে দিয়ে ওকে কোলে নিয়ে ফ্লোর থেকে বিছানায় তুলে শুয়ে দিলাম। এভাবেই আমাদের দুষ্ট মিষ্টি খুনসুটির মধ্য দিয়ে দিন কাটছে। আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন সবাই, আর আমার জন্য দোয়া করবেন।